সবাইকে স্বাগত। আমরা প্রত্যেকেই গাছ ভালোবাসি। আসলে গাছ প্রকৃতির শোভা বাড়ায়। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে আমাদেরকে ফুল, ফল ইত্যাদি দিয়ে আমাদেরকে সাহায্য করে বা আমাদের পুষ্টি বাড়াতে সাহায্য করে, কিংবা আমাদের মানসিক যে চাহিদাগুলি, যে আমাদের কোনো কিছু ফল ফুল এই সবের জন্য আমাদের উদ্ভিদ সাহায্য করে থাকে। তো আমি যদি বলি তোমাদের যে আমি একটি ফুলের বাগান করতে চাই, তোমরা আমাকে কিছু চারা দাও, বা তোমাদেরকে যদি বলি যে কিভাবে একটা বাগান তৈরি হবে, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা প্রথমেই বলবে যে স্যার কিছু ফুলের চারা গাছ দিতে হবে, যে চারা গাছ আমরা লাগাবো। তো আমার প্রশ্ন হচ্ছে, এই চারা গাছগুলো আসবে কোথা থেকে? এই চারা গাছ যদি ফুলের ক্ষেত্রে হয় তাহলে বলবে যে স্যার বীজ লাগিয়ে দিলে তো হয়। আমি যদি বলি যে গাঁদা গাছ লাগাবো, তোমার বাড়িতে গাঁদাটা আমি দেখে এসেছি, খুব ভালো গাঁদা হয়েছে, তো এই গাঁদা আমি আমার বাড়িতে লাগাতে চাই, তখন তোমরা কি করবে? না, তোমরা বলবে যে স্যার একটা ডাল নিয়ে চলে যান, এই ডালটা লাগিয়ে দেবেন, দেখবেন এখান থেকে আপনার এই একই রকম আপনার ফুল পাবেন। তাহলে দেখো যে হয় বীজ লাগাতে হবে, অথবা কোনো ডাল কিংবা ডাল থেকে যে চারা তৈরি হয় সেই চারা এনেই আমাকে লাগাতে হবে। তো এসো আজকে আমরা এই উদ্ভিদের এই বংশবিস্তার পদ্ধতি বা এই জনন পদ্ধতি সম্বন্ধে আমরা জানি। উদ্ভিদের জনন যদি আমরা দেখি, যে মূলতভাবে তিনটে পদ্ধতি আমরা দেখতে পাই। একটাকে বলি অঙ্গজ জনন, যেমন কোনো অঙ্গকে ছেদ করে বা অঙ্গকে কেটে সেটা লাগিয়ে দিলাম। একটু আগেই যে বললাম যে গাঁদা, যেমন আমরা একটি অংশ নিয়ে এসে বা একটি ডালকে নিয়ে এসে আমরা লাগিয়ে দিলাম, কিংবা আলু আদার কোনো টুকরো জমিতে যখন পড়ে থাকে বা মাটিতে পড়ে থাকে তখন কিন্তু সরাসরি সেখান থেকে গাছ হয়। তারপরে রয়েছে অযৌন জনন। বেশ কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেমন ছত্রাক, মশ, ফার্ন, এদের প্রোটোপ্লাজম বিভাজিত হয়ে সেখান থেকে রেণু তৈরি হয়, যে রেণু পরবর্তী ক্ষেত্রে অঙ্কুরিত হয়ে অপত্য উদ্ভিদ তৈরি করে। আর রয়েছে যৌন জনন। এই যৌন জনন সবথেকে উন্নত পদ্ধতি, যেখানে দুটি জনন কোষের অর্থাৎ দুটি গ্যামেটের, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ঘটে সেখানে বীজ তৈরি হয়, সেই বীজ অঙ্কুরিত হয়ে সেখান থেকে চারা তৈরি হয়। তো আমরা জমিতে বা বাগানের জন্য যে সমস্ত উদ্ভিদ বা গাছ ব্যবহার করে থাকি, তা বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি, যে সেটা হয় অঙ্গজ জনন পদ্ধতি থেকে প্রাপ্ত, অথবা হতে পারে যে যৌন জননের ফলে যে বীজ তৈরি হয়েছে সেই বীজ থেকে সেই গাছ প্রাপ্ত হয়। তো এই অঙ্গজ জনন এবং এই যৌন জনন, এই দুয়ের মধ্যে আমরা কোন সময় বা কখন কোনটাকে ব্যবহার করব, বীজ কখন ব্যবহার করব বা বীজের তৈরি চারা গাছ কখন ব্যবহার করব, আর সরাসরি কোনো ডালকে কেটে এনে বা সরাসরি ডাল থেকে কোনো অংশ আমরা জমিতে সরাসরি লাগাবো। তো দেখো যে এই অঙ্গজ জনন যদি আমরা বলে থাকি যে অঙ্গজ ভাবে যে উদ্ভিদ তৈরি হয়, সেখানে কি করি না, আমার কাছে রয়েছে একটি আলু, রয়েছে ছুরি। আলুর মধ্যে কি দেখতে পাই আমরা, যে চোখ বলে যেগুলি পরিচিত, যেগুলিকে আমরা জীবনবিজ্ঞানের ভাষায় বলি পর্ব, এই পর্ব অংশগুলিকে রেখে যদি আমরা কেটে নিতে পারি বা
এই যে অংশ রয়েছে এইভাবে যদি আমরা কেটে নিই, এখানে পর্ব অংশ রয়েছে, এটি যদি জমিতে যদি আমরা ব্যবহার করে থাকি, এই যে পর্ব যে রয়েছে এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুকুল প্রায় বেরোতে এই চলেছে এই জায়গায়, তো এই অংশটিকে আমরা জমিতে লাগিয়ে দিলেই আমাদের অঙ্গজ জনন পদ্ধতিতে প্রাপ্ত উদ্ভিদ আমরা এখান থেকে পাবো, এখান থেকে গাছ বেরোবে বা মুকুলিত হবে এবং সেটি বর্ধিত হয়ে তৈরি হবে। তো এই অঙ্গজ জননে সুবিধা কি পাই না, এই অঙ্গজ জননের কেন করব বা এর সুবিধা কি না, এটি খুব কম সময় হয় এবং অপত্য উদ্ভিদের সংখ্যা বেশি থাকে। তোমরা দেখলে যে আলুটিকে আমি কাটলাম, কেটেই আমি সরাসরি জমিতে লাগিয়ে দিলাম, তাহলে সময় আমার বেশি লাগলো না, সেখান থেকে গাছ পাবো এবং আলু আমরা অনেক দিন রাখতে পারবো, সেখান থেকে কেটে লাগাতে পারবো। কিংবা যদি আমরা কোনো ডালকে কাটি, সরাসরি ডালটিকে কাটলাম, কেটে সেটিকে এসে লাগিয়ে দিলাম এবং আমরা একটি ডাল থেকে তার যে আরও ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা যেগুলি বেরিয়ে থাকে সেগুলি কেটে কেটে এনে আমরা সেগুলি লাগাতে পারি। কিংবা একটি আলু থেকেই আমরা 7-8টি টুকরো করে পর্বটিকে রেখে প্রত্যেকটি টুকরোর মধ্যে একটি করে পর্ব মিনিমাম রেখে সেগুলিকে লাগালে আমরা কি হয় সেখান থেকে উদ্ভিদ পেয়ে থাকি। তাহলে দেখো যে সময় কম লাগছে কিন্তু উদ্ভিদের সংখ্যা আমরা অনেক বেশি পাচ্ছি অঙ্গজ জননের ক্ষেত্রে। আবার অনেক সময় সরাসরিভাবে গাছের পাতা থেকে বা কোনো বুলবিল সেখান থেকে, যেমন পাথরকুচি গাছের পাতা থেকে সেখান থেকে মূল বেরিয়ে গাছ তৈরি হয়ে যায়, বংশ বিস্তার করে উদ্ভিদ এইভাবে। আবার অনেক সময় বুলবিল, চুপড়ি আলুর ক্ষেত্রে বুলবিল মাটিতে পড়ে, সেখান থেকেও উদ্ভিদ তৈরি হয়। তাহলে এইগুলো সবই হচ্ছে অঙ্গজ জননের উদাহরণ। আর যৌন জননের ক্ষেত্রে কি হয় না, দুটি জনন কোষের মিলন ঘটে। এই জনন কোষের মিলন কিভাবে ঘটে, এটি নিষেক যে পদ্ধতি ঘটে, সেখানে ফুলের পরাগ রেণু গর্ভমুণ্ডে এসে পড়বে, সেখান থেকে গর্ভাশয়ের মধ্যে যাবে, সেখানে তার যে ডিম্বাণু রয়েছে সেই ডিম্বাণুর সাথে মিলিত হবে এবং সেখান থেকে ওই জাইগোট তৈরি হবার পর সেটি পরবর্তী ক্ষেত্রে বীজ তৈরি হবে এবং বীজ তৈরি হয়ে সেখান থেকে আমরা একটি চারা গাছ পাব। তাহলে দেখো এই যে পরাগ রেণুর এবং ডিম্বাণুর মধ্যে যে মিলন, তার জন্য বাইরের কোনো বিষয়ের উপর নির্ভর করতে হবে, সেটা মৌমাছি হোক, প্রজাপতি হোক, বাতাস হোক, এদের উপর নির্ভর করতে হতে পারে। আবার সময় বেশি লাগতে পারে এবং সবথেকে বড় কথা, একটি বীজ থেকে আমরা একটিই মাত্র উদ্ভিদ পাব। সেই জন্য আমরা বাগানের জন্য যে সমস্ত ফুল ফলের গাছ পাই, কিছু কিছু ক্ষেত্রে আমরা যেখানে সময় কম সময়ের মধ্যে আমরা উদ্ভিদ পেতে পারি সেখানে আমরা ব্যবহার করি অঙ্গজ জনন। আবার যেখানে বীজের সংখ্যা আমরা বেশি পাই, যেমন ধান, গম, এদের থেকে আমরা সরাসরি যৌন জননের সাহায্যে যে বীজ তৈরি হয় সেই বীজকে রোপণ করে আমরা সেখান থেকে গাছ পেতে পারি। তো এই হলো অঙ্গজ জনন, যৌন জনন এবং অযৌন জননের মধ্যে কোনটা আমরা কোন সময় ব্যবহার করে থাকি। অযৌন জনন আমরা সরাসরি জমিতে ব্যবহার কম করে থাকি, কারণ এটি যেহেতু নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে দেখতে পাই, তাই অঙ্গজ জনন এবং যৌন জননের সাহায্যে যে উদ্ভিদ প্রাপ্ত হয় সেই উদ্ভিদই আমরা বেশি ব্যবহার করে থাকি। তো আজকে আমরা দেখব যে অঙ্গজ জননের যে পদ্ধতি রয়েছে তার বেশ কিছু পদ্ধতি আজকে আমরা হাতে কলমে দেখব এবং এগুলি কিভাবে করা যায় এবং সেখান থেকে আমরা কিভাবে উদ্ভিদ পেয়ে সেই উদ্ভিদকে আমরা ব্যবহার করতে পারি, জমিতে লাগাতে পারি, সেইগুলি আমরা দেখব। আমরা অঙ্গজ জননের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে জানব, কিন্তু তার আগে একটা কথা বলে নেওয়া ভালো যে অঙ্গজ জনন পদ্ধতি কোন ক্ষেত্রে আমরা করব না। এক তো যখন আমাদের সংখ্যায় অনেক বেশি দরকার সেই সময়ের জন্য আমরা করব, কম সময়ে বা অতি অল্প সময়ে আমরা অনেক উদ্ভিদ একসাথে আমরা
পেতে পারি। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে যদি জনিত্রী জনুর হুবহু বৈশিষ্ট্য আমরা অপত্য জনুর মধ্যে পেতে চাই, যদি উদাহরণ দিয়ে বলি, একটি আম গাছের আম খুব মিষ্টি, সেই আম গাছের ওই আমটি আমি কিন্তু পেতে চাইছি বা ওই আমটি আমার দরকার, সেক্ষেত্রে বীজ লাগালে ওই রকম আম কিন্তু পাওয়া যাবে না। সেটা মিষ্টি হতে পারে, আবার টকও হতে পারে। কিন্তু আমি যদি সেটি কৃত্রিমভাবে কোনো পদ্ধতি অবলম্বন করে ওইখান থেকে বা ওই গাছের থেকে চারা বের করতে পারি, তাহলে আমার ওই একই রকম বা সমগুণসম্পন্ন আমি পাবো। তো এই ক্ষেত্রে অঙ্গজ জনন বা কৃত্রিমভাবে অঙ্গজ জননকে আমরা বেশি ব্যবহার করে থাকি। এটা ফুলের ক্ষেত্রেও হতে পারে, কোনো একটি ভালো ফুল বা গাছ থেকে খুব ভালো ফুল পাওয়া যায়, সেখানে বীজ থেকে হয়তো গাছ সেই জায়গায় তৈরি হয় না, বা বীজ থেকে গাছ কোনো একটি জায়গাতে অন্য কোনো জায়গায় তৈরি হয় না, সেই সময় আমরা কি করি, ওই গাছের কোনো একটি অংশকে আমরা নিয়ে আসবো এবং আমাদের বাগানে সেটি আবার লাগাবো, সেখান থেকে গাছ তৈরি হবে। তো এই পদ্ধতিটি ব্যবহার করার জন্য বা অঙ্গজ জননের অনেকগুলি পদ্ধতি রয়েছে, তার মধ্যে অন্যতম একটি পদ্ধতি কাটিং। তো এই কাটিংয়ের জন্য আমার কাছে রয়েছে একটি টব যেখানে মাটি রয়েছে, আর বাগান থেকে আমি একটি জবা গাছের ডালকে নিয়ে চলে এসেছি। এই জবাটি পঞ্চমুখী জবা, এটি খুব সুন্দর ফুল। তো এই বৈশিষ্ট্যটি রাখার জন্য বা এই ফুলটিকেই পাওয়ার জন্য, সেক্ষেত্রে এমনকি জবা গাছের ক্ষেত্রে বীজও আমরা পাই না, সুতরাং জবা গাছকে আমাদের এই কৃত্রিমভাবে তৈরি করা কোনো চারা গাছই লাগাতে হবে। তো এখান থেকে আমরা চারা কিভাবে পেতে পারি বা এই গাছকে আমরা কিভাবে নতুন করে পেতে পারি বা একটি নতুন গাছ পেতে পারি, না ডালটিকে আমরা পর্ব বরাবর কাটবো, কেটে নিয়ে আসবো, নিয়ে এসে মাটিতে বা এই টবে আমরা এটিকে লাগিয়ে দেব। এবং যেটা আমরা করি সাধারণত উদ্ভিদ লাগানোর পরে, বা এটা মাটিটা একটু ভিজিয়ে নিলে সুবিধা হয়, এখানে টবে ভিজিয়ে নিলে রোপণ করতেও সুবিধা হয়, আগেও ভিজিয়ে নিয়ে যেতে পারে বা রোপণ করার পরে ভিজিয়ে দিলেও হবে। একটু বেশ কিছুটা মাটির ভেতরে পুঁতে দিয়ে আমরা এইভাবে আরেকটি জবা গাছ পেতে পারি। তবে এক্ষেত্রে একটা বিষয় বলে নেওয়া দরকার, যে যে উদ্ভিদের যে অংশটিকে নেব, সেই অংশটি যেন ঠিকঠাকভাবে পরিণত হয়, মানে ঠিক পরিণত একটি ডালকেই নিতে হবে। এমন একটি সদ্য ডাল বেরিয়েছে সেই ডাল নিলে যেমন চলবে না, আবার খুব বুড়িয়ে গেছে বা পাতাগুলি নষ্ট হয়ে গেছে এরকম কোনো ডাল নিলেও নাও সেখান থেকে গাছ হতে পারে। আমরা একটি সতেজ সবল একটি ডালকে আমরা নেব। এবং অনেক উদ্ভিদের ক্ষেত্রে কি করা হয় না, গাছের এই পাতাগুলি ভেঙে দেওয়া হয় বা পাতাগুলি আমরা কাঁচি দিয়ে কেটে নিতে পারি। অনেক ক্ষেত্রেই দরকার পড়ে, যেমন গোলাপের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, জবা, গোলাপ, এইসব ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। তো কারণ কি না, অনেক সময় যেহেতু পাতা রয়েছে এবং বাষ্পমোচনের ফলে পাতা থেকে অনেকটা জল বেরিয়ে যেতে পারে, যার ফলে কি হয়, অনেক সময় গাছের মধ্যে জল যেটি থাকে সেটি শুকিয়ে যেতে পারে। সেই জন্য কি হয় না, অনেক সময় পাতাগুলি কাটার প্রয়োজন পড়ে। তবে রোদের প্রকোপ যদি খুব বেশি না হয় বা যদি, যেমন জবা গাছের ক্ষেত্রে এই পাতাগুলি না কাটলেও চলবে, কিন্তু গোলাপের ক্ষেত্রে আমরা অনেক সময় পাতাগুলি কেটে দিই, যাতে করে বাষ্পমোচনের ফলে অতিরিক্ত জল না বেরিয়ে যায়। তো এই যে পদ্ধতিটি আমরা এখানে ব্যবহার করলাম, এটি যে বিজ্ঞানের ভাষায় বা জীবনবিজ্ঞানের ভাষায় যেটি আমরা বলে থাকি, সেটি কাটিং। এই কাটিংয়ের ফলে জবা, গোলাপ বা অনেক সময় আপেল, এগুলো আমরা ব্যবহার করে থাকি। আমরা কাটিং পদ্ধতি একটু আগে দেখলাম, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রাফটিং। তো গ্রাফটিং বা বাংলায় আমরা একে বলি জোড় কলম। জোড় কলম কিভাবে করা হয় না, দুটো গাছ লাগবে। আমার এখানে টেবিলে
যথারীতি দুটো গাছ রয়েছে। একটা গাছ আমাদের টবে লাগানো থাকবে, আরেকটি গাছ আমাদের সরাসরি কোনো জমিতে কোনো বড় উদ্ভিদ যেমন আম, জাম, পেয়ারা, এইসব ক্ষেত্রে আরেকটি উদ্ভিদ থাকবে। এখন উদ্দেশ্য হচ্ছে যে এই যে জোড় কলম, এই জোড় কলমের প্রধান উদ্দেশ্য যে আমরা যে বৈশিষ্ট্যটি উদ্ভিদের মধ্যে পেতে চাই, যেমন ধরা যাক যে মিষ্টি আমের চারা আমরা তৈরি করব, তাহলে মিষ্টি আমের যে চারা, সেই মিষ্টি আমের চারার জন্য আমাদেরকে যেটা প্রথমেই বেছে নিতে হবে যে উপযুক্ত উদ্ভিদ একটি আমাদের সিলেকশন করে নিতে হবে, নির্বাচন করে নিতে হবে। সেই উদ্ভিদটি আমটি মিষ্টি হবে বা পেয়ারাটি খুব ভালো, খুব বড় সুস্বাদু হবে। তো সেক্ষেত্রে সেই গাছটি জমিতেই লাগানো থাকবে। তো আমাদের এখানে জমিতে নেই, আমার এই যে ডান দিকে যে টবে যে গাছটি দেখতে পাচ্ছি, এই গাছটি যেটি হয়ে রয়েছে, এই যেটি রয়েছে, ধরে নিচ্ছি যে এর কোনো বৈশিষ্ট্য আমরা নতুন একটি উদ্ভিদের মধ্যে পেতে চাইছি। সেক্ষেত্রে আমাদের যে উদ্ভিদটির উপরে বা যে গাছটির উপরে আমরা এই চারাটি পেতে চাইছি, সেটি আগে থেকেই আমাকে টবে তৈরি করে রেখে দিতে হবে এবং মোটামুটিভাবে যখন একটু বড় হবে, সেই সম ব্যাসার্ধের বা সম ব্যাসযুক্ত ডাল আমাকে একটি নির্বাচন করতে হবে, যেটি আমার অলরেডি যে গাছটি মাটিতে পোঁতা যে গাছ, যেটি বড় গাছ, যেখান থেকে ভালো আম বা ভালো ফল আমরা পেয়ে থাকি, সেইখানে আমাদের এই টবটিকে নিয়ে যেতে হবে। অর্থাৎ নতুন যে গাছটি রোপিত যে গাছ, সেই গাছটিকে আমার যেটি অলরেডি একটি জমিতে রয়েছে বা যার মধ্যে ফল হয়, সেই রকম একটি গাছের কাছে আমাকে নিয়ে যেতে হবে। ধরে নিই যে এখানে আমার ডান দিকে যে টবটিতে, এই টবটিতে আমাদের ফলটি আমরা ভালো পাই, এটি একটি পার্মানেন্ট গাছ, স্থায়ী গাছ। এই গাছে আমরা এই গাছের ডালটিকে আমরা এই গাছের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, কারণ এই গাছের সাথে যদি এই ডালটির বৃদ্ধি ঘটে, তাহলে কি হবে, এই যে শাখাটি বৃদ্ধি পেয়ে যখন বড় হবে, তখন সেখান থেকে আমরা উপযুক্ত বা যে বৈশিষ্ট্যটি পাচ্ছি, সেই বৈশিষ্ট্যের ফলটি আমরা এখান থেকে পাবো। তো এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ছুরি লাগবে, বেশ মোটামুটিভাবে ছুরি লাগবে এবং দুটি ডালকে নির্বাচন করতে হবে। গাছের মূল যে কাণ্ড, সেই কাণ্ড বা এর কোনো শাখাও হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য থাকে সাধারণত মূল কাণ্ডের সাথেই করার। তো মেনলি হচ্ছে মূল কাণ্ডটি থাকবে এবং পার্মানেন্ট যে গাছটি বা যে স্থায়ী গাছটি, সেই স্থায়ী গাছটির একটি ডাল এবং দুটি মোটামুটিভাবে বয়স এবং হচ্ছে একই ব্যাসযুক্ত যে উদ্ভিদ, মোটামুটিভাবে এই দুটো প্রায় অলমোস্ট সমানই বলতে পারি। তো আমাদের মোটামুটিভাবে সেই জায়গায় দেখে নিতে হবে কোন জায়গাটা আমরা অ্যাকচুয়ালি এটা জোড়া লাগাতে পারি। তো যেহেতু এটাকে আমরা বলি যে জোড় কলম, সুতরাং জোড়া লাগানো পদ্ধতি আগে আমাদের নির্বাচন করে নিতে হবে। সেই জায়গার যদি পাতা থেকে থাকে, তাহলে পাতা বা এখানে এই যেমন এই গাছটিতে কাঁটা রয়েছে, এই কাঁটাগুলি আমরা আগে অপসারণ করে দেবো যাতে হাতে না লেগে যায়। খুব সাবধানে করতে হবে, ছুরি কোনোভাবেই যাতে হাতের মধ্যে না লেগে হাত কেটে না যায়। তো এরপরে আমরা একটা মাপ নিয়ে নেব, মোটামুটিভাবে 1-1.5 ইঞ্চি বা একটু বড় মোটা গাছ হলে 2 ইঞ্চি, খুব বেশি হলে না হলে 1-1.5 ইঞ্চি হলেই হবে। তো সেই জায়গায় আমরা একটা মাপ নিয়ে নেব এবং দুটি মাপের যেই দিকটি জোড়া লাগতে পারে, সেই দিকের ছাল অংশটি আমরা চেঁচে ফেলব। খুব সাবধানে ডালটি চেঁচে নিতে হবে, কারণ তা না হলে আবার খুব বেশি যেন কাটা না হয়ে যায় বা কাণ্ডের ভেতরের দিকে যেন না চলে যায়। তবে ডাল দুটি নির্বাচন করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, যেন দুটি ডালেরই গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি গ্রোথ যেন স্টার্ট হয়েছে, এরকম ডাল দুটি নির্বাচন করতে হবে, অন্যথায় কিন্তু আমরা কোনো ফলাফল পাবো না বা
জোড় কলমের যে উদ্দেশ্য বা যে কারণে জোড় কলম করা হয় সেটি আমরা করতে পারবো না। একই রকমভাবে মূল যে গাছটি সেই ডালটিকেও আমরা এইভাবে চেঁচে নেব এবং এটা ঠিক ছাল অংশটি ছাড়ানোর পরেই যে অংশটি থাকে অর্থাৎ গৌণ বৃদ্ধি যেটি হয়ে থাকে সেইখানে আসলে থাকে ক্যাম্বিয়াম। তো এই ক্যাম্বিয়াম কি হয়, পরবর্তী ক্ষেত্রে জোড়া লাগানোর পরে যখন ক্যাম্বিয়ামের কোষগুলি বিভাজিত হতে থাকে এবং উভয় পক্ষেরই ক্যাম্বিয়াম যখন বিভাজন হবে তখন দুটি ক্যাম্বিয়াম মিশে গিয়ে এই জোড়াটি লাগিয়ে দেয়, যার ফলে তখন আর দুটি শাখাকে আলাদা করা যায় না। দুটি ডাল আমার মোটামুটি চেঁচে ফেলেছি, ক্যাম্বিয়াম অংশ দুটি উন্মুক্ত অবস্থায় রয়েছে। এই অবস্থাতে ঠিক দুটি যেন টাচ হয়ে থাকে। এখানে একটি কাঁটা রয়ে গেছে, এটাকে রিমুভ করা দরকার। আমরা একটি পলিথিন শিট নিয়ে এইভাবে নিতে পারি, না নিলেও চলবে। পলিথিন শিটটা নিলে সুবিধা হচ্ছে আমরা যখন এটি বাঁধবো তাতে করে সরাসরি গাছের সাথে সুতোটি যাতে গাছের সঙ্গে গাছের কাণ্ড দুটিকে যাতে কোনোভাবেই আঘাত না করে সেই জন্যই আমরা একটি পলিথিন শিটের মধ্যে নিয়ে নিলাম। খুব শক্ত করে যেন দুটি গাছ কোনোভাবেই ফাঁক তৈরি না হয়, যেখানটি জোড়া লাগানো হয়েছে সেই জায়গাটি যাতে কোনোভাবেই ফাঁক না তৈরি হয় সেই জায়গাটি খুব ভালোভাবে বেঁধে নিতে হবে, খুব শক্ত করে বাঁধতে হবে। আসলে এখানে যে দুটি উদ্ভিদ ব্যবহার করা হয়েছে সেই দুটি উদ্ভিদ একই রকমভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা যখন এটা বাস্তবে করব তখন আম জাম বা এর উপরে করব, এখানে শুধুমাত্র বোঝানোর সুবিধার জন্য দুটি গাছকে আমরা নিয়েছি, ভালো করে শক্ত করে আমরা এখানে বেঁধে দিলাম। অর্থাৎ এইটি আমাদের যেটি হলো এটি জোড় কলম হয়ে গেল, কিন্তু কাজ কিন্তু এখনো শেষ হয়নি। তার কারণ হচ্ছে আমাদের নিয়মিত দেখতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে যে কতদূর গাছের এই অংশটি জোড়া লাগবে। তবে আমাদের তাকে কিছুটা সময় দিতে হবে। এই মুহূর্তে যদি বলি যে জোড়া লেগে যাবে তা নয়,
মোটামুটিভাবে 15 দিন, কোনো গাছের ক্ষেত্রে 1 মাস 1.5 মাস, বা যত বেশি দিন দেওয়া যায় তত দিনই ভালো। মোটামুটিভাবে 1.5 মাস 2 মাস অবধি দেওয়া যেতে পারে। তো 1 থেকে 2 মাসের মধ্যে আমরা দেখতে পাবো যে এই দুটি জায়গা জোড়া লেগে যাবে, এবং তখনই বলবো যে সঠিক গ্রাফটিং বা জোড় লেগেছে, যখন আর এই দুটি ডালকে বা শাখাকে কোনোভাবেই আলাদা করা যাবে না। মানে আমি যদি তখন এই সুতোটা কেটে দিই, সেক্ষেত্রে হচ্ছে যে কোনোভাবেই তারা আলাদা হবে না, এবং আমাদের এটা সেই মুহূর্তে আমরা তখন এটা কেটে দেব। সেই সময় কেটে আমরা দেখাবো যে এটা জোড়া লেগে গেছে কিনা, তখন তাহলেই বুঝতে পারবো দুটো যখন জোড়া লেগে যাবে সুতোগুলো কাটলেও দুটো আলাদা হয়ে যাবে না। সেই অবস্থায় আমাদের কাজ কি হবে না, আমরা চাইছি যেহেতু এটি স্থায়ী গাছ এবং এই গাছটি আমার বাড়িতে লাগাতে চাইছি, ধরা যাক এটি মালদার একটি আমের গাছ, এই আম গাছটিকে এই আম আমরা খেতে চাইছি, আমাদের কলকাতা বা মেদিনীপুরে আমরা খেতে চাইছি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কলকাতাতে আমার বাড়িতে লাগাতে গেলে বা খড়গপুরে আমার বাড়িতে লাগাতে গেলে তাহলে কি করতে হবে এরপর না, এরপর আমরা কি করব, যেটি মানে অবশ্যই সেটা জোড়া লেগে যাওয়ার পর, এই মুহূর্তে যেহেতু আমরা আরও 15 দিন বা 1 মাস সময় দিলে হয়তো এই জোড়াটা দেখাতে পারতাম, তো যাই হোক, ঠিক গোড়া করে আমরা যেটা করব এরপরে, এই যে পুরনো বা স্থায়ী যে গাছটি বা মালদাতে যে আমের গাছটি রয়েছে সেই গাছটির প্রান্তটিকে আমরা কেটে ফেলব ওই 1 মাস বা 1.5 মাস জোড়া লাগানোর 1 থেকে 1.5 মাস পরে। খুব সাবধানে কাটতে হবে যাতে গাছের অন্য অংশের কোনো ক্ষতি না হয়, বা যেটি আমরা জোড়া লাগিয়েছি বা যেখানটি জোড় কলম করা হয়েছে সেটি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। তাহলে কি হবে এরপরে, স্থায়ী গাছ যেখানে রয়েছে এই স্থায়ী গাছ রয়ে যাবে, আমার মালদার আম যেহেতু বলছিলাম তাহলে মালদাতে থেকে গেল, এবং যে গাছটি আমার টবে ছিল সেই টবের গাছটিকে আমি যে কোনো জায়গাতে আমি নিয়ে যেতে পারি, সেখানে যদি পরিবেশ আলাদা রকম না হয় তাহলে কিন্তু সেইখানে আমরা নিয়ে যেতে পারবো। এবং এর পরবর্তী ক্ষেত্রে যেটা করতে হবে যে এই যে গাছটি রয়েছে, স্থায়ী গাছটিকে আমি বাদ দিলাম, যে গাছটি আমার বাড়িতে লাগাতে চাইছি, তো সেই গাছের ক্ষেত্রে যেটি করতে হবে যে এই গাছটা তো আমরা জানি না, যদি এটা আম গাছ হয়ে থাকে তাহলে এই গাছটা তো আমরা বুঝতে পারছি না যে এটাই মিষ্টি আম হবে কিনা, বা এটি আমরা প্রত্যাশিত আম পাবো কিনা। সেই জন্য এরপর আমাদের যেটি করতে হবে, সেই জন্য এর অগ্রাংশ যেটি আমার নতুন উদ্ভিদের যে অগ্রাংশটি ছিল সেই অগ্রাংশটিকে কেটে ফেলতে হবে। অর্থাৎ এক্সপেক্টেড যে গাছটিতে আমি আমটি পেতে চাইছি তাহলে তার নিচের অংশ বা গোড়ার অংশটি থাকবে, এবং যে উদ্ভিদটি স্থায়ী গাছ থেকে নিয়েছি তার এই অংশটি ওপরের অংশটি থাকবে। এই অবস্থাতে আমাদের এই জোড় কলম অংশটি সম্পূর্ণ হচ্ছে, এবং যে গাছটির ওপরে এই জোড় কলমটি করলাম সেই গাছটিকে আমরা বলবো স্টক, এটিকে আমরা বলবো স্টক। এবং যে অংশটি আমি কেটে বাদ দিয়েছি বা গাছের যে অংশটি, যে গাছটিকে আমরা কেটে বাদ দিয়েছি সেই অংশ বা সেই গাছটিকে আমরা বলবো শিয়ন। তাহলে গোড়ার দিকের যে অংশটা রয়েছে সেটি স্টকের অংশ, ডগার দিকে বা ওপরের দিকের যে অংশটি রয়েছে সেটি শিয়নের অংশ। এই অবস্থায় আমরা গাছটিকে রোপণ করতে পারি, বা আমার নির্দিষ্ট জায়গাতে পরবর্তী ক্ষেত্রে টব থেকে তুলে নিয়ে আমরা রোপণ করব। শুধু একটি বিষয় এই জোড় কলমের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যেন গাছ দুটির গৌণ বৃদ্ধি যেন অবশ্যই থাকে, যে দুটি ডালের মধ্যে আমরা করব, এবং শাখা দুটি মোটামুটিভাবে যেন দুটি সম ব্যাসযুক্ত হয়, খুব একটা মোটা খুব একটা পাতলা নিলে সেক্ষেত্রে হবে না, এবং ডাল দুটির
বা বয়সও যেন মোটামুটিভাবে এক হয়, এটুকু মাথায় রাখতে হবে। তাহলেই কিন্তু জোড় কলম আমরা করতে পারবো। এবং নামি দামি যে সমস্ত আম গাছ, লিচু, পেয়ারা গাছ, সেগুলির জোড় কলম আমরা এইভাবেই করতে পারি। এরপর আমরা কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতির আরেকটি পদ্ধতি আমরা দেখব, যাকে আমরা বলছি লেয়ারিং। এই লেয়ারিং খুব সহজ। অ্যাকচুয়ালি এটিকে মাটি দিয়ে উপরে কিংবা গ্রাউন্ডে বা মাটির নিচেও আমরা করতে পারি। তো এই লেয়ারিং দু রকমের হতে পারে। যদি মাটির মধ্যে আমরা করি তখন এটি হবে গ্রাউন্ড লেয়ারিং। আর যদি মাটির উপরে বা আমরা এয়ারের মধ্যে করি বা যেটা ভূপৃষ্ঠের উপরে যদি করি তখন সেটি হয়ে যাবে এয়ার লেয়ারিং। তো এয়ার লেয়ারিং করা একটু তুলনামূলকভাবে একটু কঠিন, খুব বিরাট কিছু কঠিন না, কিন্তু গ্রাউন্ড লেয়ারিং খুবই সহজ। তো গ্রাউন্ড লেয়ারিং কিভাবে করা হয় না, আমরা প্রায়ই করে থাকি এরকম বাগানের মধ্যে যখন আমরা লেবু গাছ কিংবা অনেক সময় গাঁদা গাছের চারা এইসব ক্ষেত্রে করে থাকি। তো কি করি, তখন লেবু গাছের বা এই ধরনের গাছগুলির একটি শাখা বা বর্ধিত শাখা যেটি একটু নিচের দিকে রয়েছে, এমন কোনো শাখাকে নিই, সেখানে কি করা হয়, এটি মাটির নিচে অ্যাকচুয়ালি মাটি চাপা দিয়ে দেওয়া। আমার এখানে যেহেতু মাটির নেই, টেবিলের মধ্যে আমি করছি, তাই এখানে আমার টবের মধ্যে মাটি রয়েছে। তো সেই মাটিতে আমি এইভাবে একটি পুষ্ট এবং বয়স ম্যাচিওর্ড একটি গাছের ডালকে নিয়ে, যে গাছটিতে আমরা কলম করতে চাইছি বা অঙ্গযোজন ঘটাতে চাইছি, সেটি নিয়ে এরপরে যেটি আমাদের করতে হবে, এইখানে আমার এখানে মাটি রয়েছে। তো মাটি নিয়ে শুধুমাত্র এটি চাপা দিয়ে দেওয়া, যাতে করে আমরা গ্রাউন্ডে ভালো করে মাটি চাপা দিয়ে দিতে হবে এবং বেশ কিছুদিন রেখে দিতে হবে। সেটা উদ্ভিদ টু উদ্ভিদ আলাদা আলাদা হতে পারে, মোটামুটিভাবে 10-15 দিন বা 1 মাসও সময় লাগতে পারে। তো এই অবস্থায় কি হবে না, যে অংশটি মাটির মধ্যে রয়েছে উদ্ভিদের, এই শাখাটি থেকে অসংখ্য গুচ্ছ মূল অস্থানিক মূল বের হবে এবং এই অস্থানিক মূল বের হওয়ার পর আমরা কি করব, গাছের এই অংশটি কেটে নেব। কেটে নিয়ে এই অংশটি আবার আমাদের যেখানে লাগাতে চাইছি, সেটা টবে হোক বা আমাদের গাছের বাগানের যে জমি, সেই জমিতে হোক, এই অস্থানিক মূলযুক্ত গাছের ডালটিকে আমরা নির্দিষ্ট স্থানে রোপণ করব। তাহলেই এটা আমাদের হবে অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেয়ারিং থেকে প্রাপ্ত উদ্ভিদ। তো এইভাবে আমরা একটি অঙ্গযোজনন পদ্ধতি খুব সহজেই করতে পারি, যেটি মানুষের দ্বারা আমরা করে থাকি বা মানুষ সচরাচর এটি প্রায় ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। আমরা গ্রাউন্ড লেয়ারিং করেছি, এরপরে আমরা যেটা করব এয়ার লেয়ারিং। এয়ার লেয়ারিংয়ের জন্য আমরা একটা নির্দিষ্ট ডালকে আগে বেছে নেব গাছের, এবং মোটামুটিভাবে 2.5 থেকে 3 বা 4 সেন্টিমিটার বা 4 ইঞ্চি মতো ডালকে আমরা আগে দেখে নেব এবং তার উপরে করব। তার আগে যেটা করতে হবে, এই গ্রাউন্ড লেয়ারিংয়ের জন্য এই ডালটিকে আগে চেঁচে নিতে হবে, চতুর্দিকটি ভালো করে চেঁচে নিতে হবে এবং ঠিক যেন ক্যাম্বিয়াম অংশটি যেন উন্মুক্ত হয়। এই অবস্থাতে এমন চেঁচে ফেলবো না যেটি একদম গাছটির ডালটি কেটে যাবে, তাহলে তাতে করে আমাদের কাজ হবে না। মোটামুটিভাবে 2.5 থেকে 3 ইঞ্চি কাটলে হয়, কোনো কোনো ক্ষেত্রে একটু মোটা ডাল হলে সেক্ষেত্রে 4 ইঞ্চিও হতে পারে। পুরোপুরিভাবে আমাদের গাছের ডালটি, যে অংশটিতে আমি কলম চারা করতে চাইছি, সেই অংশটি পুরোপুরিভাবে চাঁচা সম্পূর্ণ হয়েছে। এরপরে আমার কাছে আগে থেকেই বানানো থাকবে একটি মাটির অংশ, যেটি জল দিয়ে খুব ভালো করে মাটি তৈরি করা আছে এবং এর মধ্যে খড়ের টুকরো বা ভুসি এইসব আমরা দিতে পারি। এবং এই মাটিটি নিয়ে এরপর যথারীতি এর উপরে ভালো করে মাটির একটি আস্তরণ আমাদের দিতে হবে।
বিশেষ করে মাটির সাথে একটু গোবর জাতীয় বা গোবরের সার যেটি হয় সেই গোবর সার মিশিয়ে নেওয়া যেতে পারে। ভালো করে সমান করে বা মসৃণ করে নিতে হবে। মাটিটি প্রলেপ হয়ে যাওয়ার পর এরপরে আমাদের বস্তার টুকরো বা ন্যাকড়া বা সুতির কাপড় এর মধ্যে নিতে হবে এবং সুতির কাপড় এর মধ্যে দিয়ে ভালো করে এইভাবে ভালো করে খুব শক্ত করে মাটিটির সাথে এরপর একটি সুতোর সাহায্যে কারণ কি শুধু কাপড়টি তো থাকবে না এর সাথে, সেই জন্য সুতো দিয়ে ভালো করে যাতে কাপড়টি ওখান থেকে বিচ্যুতি না হয়ে যায় সেই জন্য আমাদের বিশেষ করে প্রান্ত দুটি খুব ভালো করে যাতে কোনোভাবেই বাইরে থেকে জল বা বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে ঢুকতে না পারে এইভাবে খুব শক্ত করে বেঁধে ফেলতে হবে। এবং যদি খুব বড় বা উঁচু গাছ হয় তাহলে সেক্ষেত্রে উঁচু গাছের উপরের কোনো ডালের উপরে বা কোনোভাবে কাঠি দিয়ে একটি পাত্রে বা মাটির হাঁড়িতে জল দিয়ে তাতে করে ছোট্ট ফুটো করে বা সেখান থেকে একটি ন্যাকড়া দিয়ে টপ 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 করে যাতে জল পড়ে সেই অবস্থায় এই কাজটি করতে হবে। মোটামুটিভাবে প্রাথমিক অবস্থায় এইভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, কারণ মাটিটি যাতে ভেজা থাকে সেইটি খেয়াল রাখতে হবে। এইভাবে আস্তে আস্তে জল দিতে হবে, একদম খুব বেশি মাত্রায় বা বোতল শুদ্ধ এইভাবে আমরা ঢেলে দিতে পারবো না, বা কোনোভাবেই যেন ফোঁটা 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 করে জল পড়ে সেই বিষয়টি আমাদের নজরে রাখতে হবে, যাতে করে এই যে অংশটি রয়েছে সেই অংশটি যাতে অবকৃত অবস্থায় থাকে। এবং কিছুদিন পর দেখতে পাবো যে এখান থেকে অস্থানিক মূল বের হয়েছে। পরে এই অংশটি কেটে নিয়ে এবং সেখান থেকে ন্যাকড়া শুদ্ধ যে বাঁধনটি রয়েছে সেই বাঁধনটি খুলে নিয়ে গিয়ে আমরা জমিতে এই গাছকে রোপণ করতে পারি। এবং এর সঙ্গে মাথায় রাখতে হবে অনেক সময় গাছের অস্থানিক মূল সহজে এইভাবে বের হয় না, সেক্ষেত্রে আমাদের যে কৃত্রিম অক্সিন রয়েছে সেই অক্সিন বা আইএ প্রয়োগ করে আমরা কিন্তু এখান থেকে অস্থানিক মূল বের করতে পারি। তার আগেই আমাদের মাটিতে ওই অক্সিন মিশিয়ে নিতে হবে, তাহলে খুব দ্রুত মূল উৎপন্ন হবে, যাতে করে এই পদ্ধতিটি খুব তাড়াতাড়ি এবং দ্রুত হতে পারে। আমরা অনেকগুলি কৃত্রিম অঙ্গজ জনন সম্বন্ধে দেখলাম। এরপরে আমরা যেটি দেখব গোলাপের ক্ষেত্রে যে সর্বাধিক বা সবথেকে বেশি করা হয় সেটি হলো বাডিং। এই বাডিং কি করা হয় না, এখানে একটি মুকুলকে বের করে নেওয়া হয় এবং সেই মুকুল নিয়ে অন্য একটি গাছে বা অন্য একটি গাছে ক্ষেত্রে সেটি রোপণ করা হয়। তো সাধারণত গোলাপের ক্ষেত্রে আমরা দেখি যে 7 পাতার যে গাছটি হয় সেই গাছটিকে মূল গাছ হিসেবে নেওয়া হয়, এবং যে গোলাপটিকে আমরা চারা তৈরি করতে চাইছি সেই 7 পাতা গাছের উপরে সেই গোলাপের বাড বা কুঁড়িটিকে তার উপরে গ্রাফটিং করা হয়। তো এখানে আমার কাছে রয়েছে একটি গোলাপ গাছ, যে গোলাপ গাছ এই গোলাপের বাড নিয়ে আমরা অন্য কোনো 7 পাতা গাছের উপরে করতে পারি। তবে এখানে আমরা পরীক্ষামূলকভাবে দেখানোর জন্য এই গোলাপ গাছ থেকেই বাড নিয়ে একটি জায়গার বাড নিয়ে আমরা আরেকটি জায়গাতে এর গ্রাফটিং করব। এবং অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা দেখি প্রায়শই শুনি যে একটি গাছে একটি গোলাপ গাছে 4 রকম 5 রকম বা 10 রকমের গোলাপ ফুটছে। তো এইভাবে কিন্তু আমরা এই বাডকে নিয়ে আমরা যদি একটি লাল, একটি গোলাপি, একটি হয়তো বা সাদা এরকম গোলাপের ওই বাড নিয়ে যদি আমরা কোনো একটি গাছের বিভিন্ন জায়গায় যদি সেই গ্রাফটিং করি বা বাডিং করি, তাহলে কিন্তু এই গাছটির মধ্যেও আমরা যত রকমের আমরা গোলাপের বাড ব্যবহার করব তত রকমের গোলাপ এখান থেকে ফোটাতে পারবো। তো আমার কাছে রয়েছে একটি ছুরি বা ব্লেড, সাধারণত ব্লেডের ক্ষেত্রে এটি সুবিধা বেশি বা ছোট ছুরি নিতে হবে।
এখান থেকে খুব সাবধানে আমি একটি গোলাপের বাডকে এখান থেকে বের করে নিচ্ছি। গোলাপের বাডটি খুব সাবধানে করতে হবে, যাতে এখান থেকে আমরা তাহলে এই বাডটিকে এখানে বাড বা এই কুঁড়িটিকে বা মুকুলটিকে আমরা দেখিয়েছি যে বের করলাম, এই বাডকে বের করতে হবে এবং আমরা একটি নির্দিষ্ট জায়গায় এই বাডটিকে রোপণ করব। ধরে নিই এই জায়গাটির মধ্যে আমরা রোপণ করব। সেই জন্য এরপরে আমাদের যে কাজটি হবে সেই কাজটি হবে একটি টি তৈরি করে নেওয়া বা টি ব্লক তৈরি করে নেওয়া। এরকমভাবে শুধুমাত্র ছালটি কেটে বা ছুরির সাহায্যে এই পকেটটি আমরা খুব ভালো করে দেখলে দেখা যাবে যে এখানে আমরা একটি পকেট তৈরি করেছি। এই পকেটটিতে এরপর যে বাডটিকে আমরা নিতে চাইছি সেই বাডটিকে পকেটের ভেতরে ভালো করে বসিয়ে দিতে হবে। এবং বসিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা একটা পলিথিন টুকরো নিয়ে বা প্লাস্টিকের টুকরো নিয়ে এটি ভালোভাবে দুটি প্রান্ত এইভাবে র্যাপ করে দেব, যাতে করে শুধুমাত্র মুকুল অংশটি কোনোভাবেই ঢাকা না পড়ে, মুকুল অংশটি বেরিয়ে থাকবে। এরপর এই বাড সহ আমরা ভালোভাবে এটি বেঁধে দেব। খেয়াল রাখতে হবে এই প্লাস্টিকের টুকরো বা পলিথিনের টুকরো যেটি ব্যবহার করা হয়েছে বা ওয়াটারপ্রুফ কোনো কাগজও ব্যবহার করা যেতে পারে, সেটি কোনোভাবেই যেন মুকুলটি আটকে না যায় বা মুকুলটিকে যেন কোনোভাবেই বেরোতে বাধাপ্রাপ্ত না হয়। ওই মুকুলের যে অংশটি কেটেছিলাম সেই অংশটিতে কিছুটা ক্যামিয়ামের অংশ ছিল। এখন যেখানে টি অংশটি তৈরি করা হয়েছিল সেখানেও ক্যামিয়ামের অংশ ছিল, তাহলে দুটি ক্যামিয়াম পরবর্তী ক্ষেত্রে মিলিত হয়ে এই অংশটি থেকে এই যে বাড অংশটি বা মুকুল যে অংশটি রয়েছে এই মুকুল থেকে যথারীতি আবার একটি শাখা বের হবে এই এবং সেটি বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এই যে অংশটি দেখতে পেলাম, এখানে টি এর মতো একটি অংশ তৈরি করে সেখানে আমরা যে ফুলটি বা যে রঙের ফুলটি আমরা নিতে চাইছি সেই ফুলটি এর মধ্যে আমরা গ্রাফট করব। এইভাবেই আমরা টি বাডিং তৈরি করতে পারি বা বাডিং করতে পারি। পকেটটা করার জন্য টি এর মতো না করে অনেক সময় আই করেও করা যায়, তাতে হয়তো মুকুলটি ঢোকাতে একটু অসুবিধা হয়। তাই আই বাডিং বা টি বাডিং গোলাপের ক্ষেত্রে আমরা প্রভূত ব্যবহার করে থাকি এবং এইখান থেকে পরবর্তী ক্ষেত্রে আবার শাখা বের হবে। এইভাবেই গোলাপের ক্ষেত্রে আমরা কৃত্রিম অঙ্গজনন করে থাকি, যেটা 7 পাতা গাছের উপরে এই গোলাপের কোনো মুকুলকে আমরা রোপণ করে থাকি। তো তাহলে তোমরা দেখতে পেলে যে অনেকগুলি কৃত্রিমভাবে যে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে করা হয়ে থাকে এবং আমরা বিভিন্ন হর্টিকালচার বা এগ্রিকালচারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো তোমরা সেই পদ্ধতিগুলি জানলে, এগুলি বাস্তবে তোমরা প্রকৃতির মধ্য থেকে বা বাগানে গিয়ে তোমরা এগুলি নিজেরাই সম্পাদন করবে এবং সেই সম্পাদিত তোমরা যদি সঠিকভাবে এগুলি করতে পারো তাহলেই তোমাদের এই শেখা সার্থক হবে এবং আশা করছি তোমরা এগুলো করে খুব মজা পাবে এবং বাস্তবে তোমরা এই পদ্ধতিগুলি অনুসরণ করতে পারবে। সবাইকে এই ভিডিও লেকচারে ধন্যবাদ।
সবাইকে অভিনন্দন জানাই।